বারবার বলেছিল যোগ্যদের তালিকা প্রকাশ করার জন্য, কিন্তু সেটা না হয় চলতি বছরই কিন্তু 26,000 চাকরি গেছে, কিন্তু গতকালই 1,804 জনের। সুপ্রিম কোর্টের পরিষ্কার নির্দেশ ছিল, যেহেতু রাজ্য সরকার যোগ্য অযোগ্য তালিকা সুপ্রিম কোর্টের হিয়ারিং এর সময় দেয়নি, দীর্ঘ সময় ধরে দেয়নি। সুপ্রিম কোর্ট কতগুলো যেহেতু তালিকা দেয়নি, এসএসসি অর্থাৎ মমতা ব্যানার্জি বলেছিল ওএমআর টেম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, আউট অফ প্যানেল, এইরকম 3-4 প্রকারের যারা আছে তারা টেন্টেড। পরবর্তীকালে অনেকগুলো রিভিউ পিটিশন হয়েছে এবং অনেক রাজ্য সরকারও গেছিল, সেখানে পরিষ্কার বলে দিয়েছিল সুপ্রিম কোর্ট সব রিভিউ পিটিশনকে খারিজ করে যে এই ক্যাটাগরিতে যারা পড়ছে দে আর টেন্টেড এবং এরা কেউ অ্যাপ্লাইও করতে পারবে না, পরীক্ষায় বসতে পারবে না, বাকিরা বসবে। কিন্তু ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে 2 তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে, তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো। একটা হচ্ছে নির্বাচিত সরকার, যে সরকার বেকারদের কর্মসংস্থান, স্বচ্ছতা, সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে, সে 1804 হোক আর যাই হোক, একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না। আজকে গোটা ভারতবর্ষ দেখল যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং এই চাকরি যারা হারা হলেন তারা যদি দাগী হন বা অভিযুক্ত হন, সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগী। কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে, আবার অনেকে স্ত্রীর গয়না, মায়ের গয়না, গরু বাছুর, জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা যদি দাগী হয়ে থাকেন, হয়তো দাগী সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর, যা এতদিন জনসভাতে মিডিয়াতে আমরা বলতাম, আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরি চোর। এবং যেহেতু এসএসসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি, এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন, তাই সম্পূর্ণ দায়ভারটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায়। দ্বিতীয়ত, এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল, যে কারা ওএমআর টেম্পারিং এ পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে, কারা র্যাঙ্ক জাম্পিং এ পেয়েছেন, কারা আউট অফ প্যানেল পেয়েছেন, কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন, তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই। এর মধ্যেও জাগলারি আছে, সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে। তৃতীয়ত, এই যে এসএসসির এক্সাম 7 তারিখে হওয়ার প্রস্তুতি চলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও 1400টা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয়, অ্যাপ্লাই করতেই পারে, অনলাইন পোর্টাল খোলা আছে। অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে? অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর, এসএসসি। তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেও, ভাই এখানে আনো না, এগুলো রাখো সেখানে, এ বাতিল করেছে। তাই স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অসহ্য। বলছি, জীবন কৃষ্ণ সাহাকে অ্যাসিস্ট্যান্ট টিচার পদের জন্য 75 জন টাকা দিয়েছে, দিদি এটা খোঁজ পেয়েছে, দিদি খোঁজ পেয়েছে,
জীবনকৃষ্ণ সাহাকে অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্য 75 জন টাকা দিয়েছে। আমি সংখ্যাটক বলবো না, জীবন কৃষ্ণ সাহার মতো অনেকেই পার্থ চ্যাটার্জি এবং ভাইপোর এজেন্ট ছিল। এর আন্ডারে অনেকে সাব এজেন্ট ছিল এবং এরা যে টাকা তুলে দিয়েছে তার 75-80% টাকা সরাসরি কালীঘাটে গেছে। কান টেনেছেন, মাথা টানুন। এই টাকার মূল ভাগ ধরুন জীবন তুলেছে 12 লাখ, 2 লাখ রেখেছে, 10 লাখ তো ভাইপোকে পৌঁছে দিয়েছে। জীবনের আরো যারা সাব এজেন্ট ছিল তারা যে টাকা তুলেছে, যেমন আমাদের কোলাঘাটে পার্থর এজেন্ট ছিল অতনু গুচ্ছাই, তৃণমূলের পঞ্চায়েত। এখানে পাবলিক যাকে মেরে পিটিয়ে দিয়েছে মোহাম্মদপুরের নান্টু, ওপাশে মোহনপুরের কালীপদ পত্নী, এবং অসংখ্য মারা গেছে এমএলএ তাপস সাহা। এরা সব এজেন্ট ছিল। এরা 1 লাখ 2 লাখ করে রেখে দিয়েছে, কিন্তু বাকি টাকা তো পৌঁছে দিতে হয়েছে। সেই টাকা তো চোর ভাইপো ম্যাক্সিমাম বেনিফিট। সেই জন্য তো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র তার ভয়েস কলে 63 বার বলেছে অভিষেক, তো প্রমাণিত সত্য। মূল টাকা 80% টাকা মুখ্যমন্ত্রীর বাড়িতে গেছে। মুখ্যমন্ত্রী চোর, তার সরকার চোর। যারা চিৎকার করছিলেন ভোটার লিস্ট নিয়ে, এসআইআর নিয়ে, তাদেরকে বলবো চাকরি চোর, গদি ছোড়। দাদা, রাজপুর সোনারপুরের তৃণমূল কাউন্সিলর প্রমোদে ঘোষ তিনি বলছে আমি দাগি নই, আমি হাইকোর্টে। সে তার মমতা ব্যানার্জির সঙ্গে বুঝে নি। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব খোলা আছে, মমতা ব্যানার্জির কাছ থেকে বুঝে নি। এবং আমি আবারও বলছি, এই তালিকা অসম্পূর্ণ, অস্বচ্ছ। এই তালিকা দেখে আপনি বুঝতে পারবেন না এখানে না আছে অ্যাড্রেস, না আছে সাবজেক্ট, আর ক্যাটাগরি ওয়াইজও বলা নেই যে কোন ক্যাটাগরি কি কারণে এদেরকে বাতিল করা হবে। দাদা, তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি আপনার নাম করেই বলছে যে আপনার সময়কালে পূর্ব মেদিনীপুর আমি এর ব্যাখ্যা দেব না ভাই, আমি এর ব্যাখ্যা দেব না। আপনি আমার একটা আত্মীয়র নামও পাবেন না। আর আমার সঙ্গে যারা বিজেপিতে যোগদান করেছে 20 সাল থেকে অদ্যবধি, আমার ডায়ে বায়ে পিছনে একটা লোককে পাবেন। উনি কখন জলে থাকেন, কখন স্থলে থাকেন উনি জানেন না। উনি সম্ভবত নেশাগ্রস্ত অবস্থায় কথা বলেছেন। এবং আপনাদের শুনে রাখা দরকার, এই ডাকাত পার্থ চ্যাটার্জির সঙ্গে আমি বাক্যালাপ করতাম না, এটা শুনে রাখা দরকার। দফায় দফায় এসএসসির তালিকা বদল, কোথাও দফায় দফায় এসএসসির তালিকা বদল করা হচ্ছে। মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করুন। এসএসসি ল্যাম্প পোস্ট সব হচ্ছে কালীঘাট থেকে, নইলে 14 তলা। সংখ্যা যাই হোক, একটা সরকার স্বীকার করলো 1804 জনকে অবৈধভাবে চাকরি দিয়েছে। 3000 প্রাইমারি চাকরি দেওয়ার জন্য যদি হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালাকে 6 বছর জেলে থাকতে হয়, হোয়াই নট মমতা ব্যানার্জি? ওম প্রকাশ চৌতালা শিক্ষামন্ত্রী ছিলেন না। এবং এসএসসির যে অটোনমি, এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল। আপনি এসএসসিকেও দায়ী করতে পারবেন না, কারণ এসপিসির নেতৃত্বে আর এসএসসির যে 5টা রিজিওনাল অফিস ছিল, মালদা, শিলিগুড়ি, বাঁকুড়া সব মিলে, পার্থ এসে 13 সালে এসে সব এসএসসি রিজিওনাল অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন, যাতে ভাইপো পার্থ কালীঘাটের কাকু ওইখানেই সব হয়ে যায়। এবং ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট দেখবেন করোনার সময় করেছে। এই যে টেন্টেড তালিকা মেসেজ দিয়ে দিয়ে প্যানেল না বের করে 19-20 সালে ম্যাক্সিমাম 18 পদ থেকে প্রসেস করেছে, 19-20 ম্যাক্সিমাম। করোনার সময় ম্যাক্সিমাম, তখন সবাই লকডাউন, ঘরে বসে আছে, আর এরা ব্যবসা চালিয়ে। কেন্দ্রীয় সরকার ভাই আন্না
কেন্দ্রীয় সরকারের ইউএসডিআই রিপোর্টে দেখা যাচ্ছে যে রাজ্য শিক্ষার বেহাল দশা, স্কুল আছে কিন্তু ছাত্র নেই, আবার শিক্ষক আছে কিন্তু পরিকাঠামো নেই। এরকম প্রায় 6500 স্কুলের চিহ্নিতকরণ করা হলো। 8200 স্কুল বন্ধ হয়েছে। আপনাকে সোজা বাংলা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, সত্যম রায়চৌধুরী যারা প্রাইভেট স্কুল চালাচ্ছে তাদের হাতে শিক্ষাকে বেসরকারীকরণ করে দিয়েছে। আপনার টাকা আছে প্রাইভেটে বাচ্চাকে পড়ান, সরকারি স্কুল তিনি তুলে দিয়েছেন 8200। ভয়াবহ অবস্থা শিক্ষা ক্ষেত্রে। 9 লক্ষ গ্র্যাজুয়েশনের যে ভ্যাকেন্সি তার মধ্যে মাত্র 3 লাখ ফিল আপ হয়েছে, 6 লক্ষ পোস্ট পড়ে রয়েছে। আমরা ছাত্র নেতা ছিলাম, আমরা আমাদের দরবার করতে হতো, প্রিন্সিপালকে ঘিরতে হতো, জিবিকে ঘিরতে হতো, ইউনিভার্সিটিতে ঘিরতে হতো, ভূগোল অনার্সের সিট বাড়ান, ম্যাথ অনার্সের সিট বাড়ান, ইংলিশ অনার্সের সিট বাড়ান। আজকে মশা মাছি তাড়াচ্ছে কলেজগুলো, মশা মাছি তাড়াচ্ছে। সরকারি ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের অবস্থা ভয়াবহ। যাদের একটু ক্ষমতা আছে, যারা ছেলে মেয়ের পিছনে 4-5 হাজার টাকা খরচ করতে পারবে, তারাই বাচ্চাকে প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়ামে, সেন্ট্রাল বোর্ডের স্কুলে দিয়ে দিচ্ছে। যে শিক্ষাকে বাবা সাহেব আম্বেদকর মৌলিক অধিকার দিয়েছিল, যে শিক্ষাকে অটল বিহারী বাজপেয়ী সমগ্র শিক্ষা মিশনে এনেছে, যে শিক্ষাকে ভারতবর্ষের পার্লামেন্ট রাইট টু এডুকেশনের মধ্যে এনেছে, সেই শিক্ষাকে বেসরকারীকরণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এর পিছনে বড় খেলা আছে। এই যে 3 মাস ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন পিছিয়ে দিল, এই 3 মাস কিন্তু প্রাইভেটে বন্ধ ছিল না। কোনো প্রাইভেট স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে ভর্তি বন্ধ ছিল না। মিনিমাম সত্যম রায়চৌধুরী সব প্রাইভেট প্লেয়ারদের 1000 কোটি টাকা বিজনেস করার সুযোগ দিয়েছে এই মমতা ব্যানার্জি এই বছর। দেখুন, হিন্দু যেখানে মেজরিটি আছে বিজেপি জিতেছে। গড়চক্রবেড়িয়ায় মুসলমান মেজরিটি ছিল, আমি আগেই বলেছি। হিন্দুরা আমাদের ভোট দিয়েছে, আমাদের হিন্দু সংখ্যা অনেক কম ছিল। 250 জন হিন্দু ভোট দিতে এসেছে, প্রায় সবাই বিজেপিকে দিয়েছে। বিজেপি তো লড়ে না, সমর্থিত, মানে প্রতীক থাকে না। আর ওখানে 375 মুসলমান ছিল, ছাপ্পাও মেরেছে, আর মুসলমান ভোট ওরা নিয়েছে। সোনাচূড়াতে হিন্দু ভোট বেশি, তাই রাষ্ট্রবাদীরা আশা করতেই পারে। প্রতীক থাকে না, আমরা বলি না কোথাও যে দল বিজেপি জিতেছে, আমরা বলি আমাদের সমর্থিত বা রাষ্ট্রবাদীরা জিতেছে, চোরেরা হেরেছে। গতকালও সাহেবনগর 7 খণ্ড খেজুরিতে সমবায় আমরা জিতেছি। এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলাতে 53টা সমবায় সমিতি, যা সমবায় সমিতি তৈরি হওয়ার পর থেকে কখনো সিপিএম এর হাতে, কখনো তৃণমূলের হাতে ছিল, এই প্রথমবার সিপিএম এবং তৃণমূলকে বাদ দিয়ে বিজেপি পন্থীরা, রাষ্ট্রবাদীরা ক্ষমতা দখল করেছে, যার সদস্য সংখ্যা হল 86,000 অংশীদার সদস্য এবং 90,000 এসএইচজি গ্রুপের মেয়ে। 1,70,000-এর বেশি সরাসরি সম্পর্কযুক্ত ব্যক্তিবর্গ সমবায় যেখানে আছে, সেখানে আমরা এবারে পেয়েছি 53টা সমিতি, প্রথমবার আমরা পেয়েছি। অর্থাৎ আরো বেশ কিছু জায়গায় জিতব, এবং যেখানে হিন্দুরা সংখ্যায় বেশি সেখানে ভোট নিয়ে ভাবার দরকার নেই। হিন্দুরা কেউ তৃণমূলকে ভোট দেবে না, খুব পরিষ্কার। মুসলমানদের মধ্যেও অনেকে দিতে চান, কিন্তু মুসলমান এলাকায় আমাদের কর্মী নেই, ওদের দাপট আছে গুন্ডা বাহিনীর হাতে, ওদের বাইক বাহিনীর হাতে, গুন্ডাদের হাতে নিয়ন্ত্রণ থাকার জন্য। গড়চক্রবেড়িয়াতেও অনেক মুসলিম ভোট দিতে চেয়েছিল, দিতে দেওয়া হয়, স্লিপ কেড়ে নেওয়া হয়েছে সামনে থেকে। তো মুসলিম এলাকায় আমাদের এই যে দেখছেন যুব মোর্চার বাহিনী আছে, মানে বসে আছে পদাধিকারীরা, এবং সব বুথেই আমাদের যুবকরাই হচ্ছে, যুবক এবং মহিলারা হচ্ছে আমাদের ভরসা। তারা মূলত হিন্দু। মুসলিম এলাকায় আমাদের কর্মী সংখ্যা কম থাকার জন্য ওরা এই সুযোগটা নিচ্ছে। দাদা, রাজ্যের শিক্ষামন্ত্রী উপাচার্য এবং আচার্য সম্পর্ক টেনে, অর্থাৎ রাজ্যপাল এবং শান্তা দত্তকে টেনে দাঁড় কাকে টুনটুনি ময়না বলে কটাক্ষ করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ওই লোকটার এত অধঃপতন হবে আমি ভাবতে পারি। পেশায় নাট্যজীবী, অধ্যাপক, কিন্তু নামটা বদলে এখন ভৃত্য বসু হয়ে গেছে। মমতাকে খুশি করার জন্য বলছে, যদি দমদমের টিকিটটা কেটে দেয়। আর লুম্পেনদের নিয়ে ভোট করতে হবে। এই শিক্ষামন্ত্রীর তো অনেক কীর্তি আছে,
প্রকাশ্যে বলেছিলেন আমি পার্টির ক্যাডারদেরকে চাকরি দেব। হ্যাঁ, পার্টির ক্যাডারদের চাকরি দিন না। একটা মন্ত্রী 3টে অ্যাটেন্ডেন্ট পায় রিড অ্যান্ড রাইটে, কিন্তু আপনি শিক্ষক অধ্যাপকে দিচ্ছেন কেন? প্রধান শিক্ষকে প্রিন্সিপালে করছেন কেন? কিন্তু মেধার ভিত্তিতে হয়, একাডেমির ভিত্তিতে হয়, পরীক্ষার ভিত্তিতে হয়। অর্থাৎ ইনি অনেক কাণ্ড করেছেন। আর এই মন্ত্রী, এই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না। কবে স্কুল খুলবে, কবে স্কুল বন্ধ হবে, কবে গরমের ছুটি পড়বে, কবে বর্ষার ছুটি পড়বে, সেটাও এই শিক্ষামন্ত্রীর বলার অধিকার নেই। সবই পিসি বলে। অর্থাৎ সে শিক্ষামন্ত্রীকে তার মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না, সেই শিক্ষামন্ত্রী সম্পর্কে সময় খরচ না করাই ভালো। অযোগ্যদের তালিকায় একাধিক পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের 90 ভাগ টাকা দিয়ে আর 10 ভাগ পার্টির সুপারিশ। 6-7 হাজার ঢুকিয়েছে, তার মধ্যে 10% ধরে নিন 500-600 পার্টির নেতাদের সুপারিশে, তাদের আত্মীয় স্বজন, আর 90% টাকার বিনিময়ে যার কালেক্টর ছিলেন জীবনকৃষ্ণ সাহা, কালীঘাটের কাকু ইত্যাদি। তোমরা